বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হলো মাখরাজ। মাখরাজ এটা একটা আরবিক শব্দ। এই যে মাখরাজটা দেখছেন, বাংলা থেকে লেখা আছে, এটা আরবিক শব্দ। এর অর্থ হলো বের হওয়ার জায়গা। 29টি অক্ষর রয়েছে। এই 29টি অক্ষর 18টি জায়গায় থেকে উচ্চারণ হয়। দেখছেন, 18টি মাখরাজ, অক্ষর কিন্তু 29টি। এই 29টি অক্ষর 18 জায়গায় থেকে বের হয়। আর কোনো কোনো জায়গা থেকে দুটো তিনটে অক্ষর একসাথে বের হয়, সেই সেই জায়গা থেকে, একই জায়গা একদম। এইভাবে জায়গাটা কমে গিয়েছে, 29টি অক্ষরের 18টা মাখরাজ হয়ে গেছে। তাহলে আমরা এতটুকু জানবো যে মাখরাজ যে বলা হয়, মাখরাজ মাখরাজ, আপনাদের এখানে মাখরাজ পড়ানো হয় কিনা। এই মাখরাজ জিনিসটা আমরা যে উচ্চারণ করি, এর মানেটা কি, বাংলায় থেকে এর অর্থ কি? বাহির হওয়ার জায়গা। বা এখানে যদি শুদ্ধ ভাষা দেওয়া যায়, লিখে রেখেছে উচ্চারণের উৎপত্তি স্থল, যে এই অক্ষরের উচ্চারণটা কোন জায়গা থেকে শুরু হয়। তো প্রতিটা অক্ষরের বের হওয়ার একটা জায়গা আছে, সেই জায়গায় থেকে সেই অক্ষরটা আমাকে চেষ্টা করে বাহির করতে হবে। যদি না বাহির হচ্ছে, তাহলে আমাকে চেষ্টা করেই যেতে হবে, ছাড়লে হবে না, চেষ্টা করেই যেতে হবে যে ওই অক্ষরটা ওই জায়গায় থেকে আমাকে উচ্চারণ করেই ছাড়তে হবে। চাই দুদিন সময় লাগুক, কিন্তু মস্ত করে যেতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, অনেক অক্ষর অনেক মানুষের কাছে সেই জায়গায় থেকে বাহির করা জীবন ভর পর্যন্ত হয় না। আর অনেকের আছে যে মাখরাজ না পড়েও সেই অক্ষরটা সেই জায়গা থেকে উচ্চারণ হয়ে যায়। অনেকে আছে পড়ার পরেও সেই জায়গা থেকে বাইর হয় না। তাহলে এই জিনিসটা কি বোঝা যাচ্ছে, যে আপনাকে মস্ক করে যেতে হবে মওত পর্যন্ত, যে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ যেন আমার যে জায়গা থেকে উচ্চারণ সেই জায়গা থেকে যেন হয়। এটা একদিনের খেল নয়, বরাবরই এই যে জিনিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যতদিন কোরআন পড়বেন ততদিন আপনাকে এই জিনিসটা সাথে রাখতে হবে, যে আমার প্রতিটা অক্ষরের যে জায়গা থেকে উচ্চারণ সেই জায়গাতে হচ্ছে কিনা। অন্তত মাসে একবার হলেও এই জিনিসটা মোতালা করে আমাকে দেখতে হবে। যখন একবার উচ্চারণের জায়গা থেকে উচ্চারণ শুরু হয়ে যাবে, তখন এই জিনিসটার আর প্রয়োজন লাগে না, অটোমেটিক সেই জায়গা থেকে উচ্চারণ হবেই। আর এই জিনিসটা মুখস্থ না থাকলেও উচ্চারণ হবে। তো আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, যে প্রসেসটা, মাখরাজের আদায়গির প্রসেসটা, এবং কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ হবে সেটা এখানে দেওয়া আছে। একটা উসুল ইয়াদ রাখবেন সবাই, যে মাখরাজ যখন আমরা কোনো অক্ষরের মুখস্থ করে উচ্চারণ করার চেষ্টা করব, মশ করব, তখন কিভাবে করব। যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে 4 নম্বর মাখরাজ, জীবের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। এই যে কফটা দেখছি 2 নক্তাওয়ালা, আমাদের জিহ্বা আছে, এই জিহ্বার গোড়া আছে, মাস্কার আছে, আগা আছে। জিহ্বার যে এই গোড়াটা, তার বরাবর উপরের তালুতে লাগবে। জিহ্বার গোড়া উপরের তালুতে লেগে উচ্চারণ হবে কফ। এখন এই কফটা উচ্চারণ করতে গেলে কিভাবে, কফ কফ করে চিল্লালে তো কফ উচ্চারণ হবে না। কফ উচ্চারণ করতে গেলে ওখানে কফ আলিফ ফা আছে। আপনাদেরকে এটাও লিখে দেখিয়ে দিচ্ছি আমি, যে কফ যদি আমি লিখি কফ, তাহলে আরবি থেকে এরকম লিখতে হবে, এটা কফ আলিফ আর এটা ফা। তাহলে কফের উচ্চারণ যদি হয় জীবের গোড়া উপরের তালু, তাহলে যদি আমি সারাদিন কফ কফ করে চিল্লাই, তাহলে এখানে কফের মাখরাজ আদায় হচ্ছে, আলিফেরও হচ্ছে আর ফারও হচ্ছে। তাহলে স্পেসিক্যালি কফের মাখরাজ কিভাবে আদায় করব। নিয়ম হলো, যে অক্ষরটার আপনি মাখরাজ আদায় করতে যাচ্ছেন সেই অক্ষরটাকে সাকিন করে দেন, আর তার শুরুতে একটা হামজা জাবার আলা নিয়ে আসেন। এবারে আপনি দেখেন তো, হামজা কফ জাবার আক, দেখবেন শুধু কফের মাখরাজটা এবারে আদায় হচ্ছে। এটা হলো কি, মানে মশ করার নিয়ম বলছে। হ্যাঁ, মশ করার হুম। নিয়ম। আপনি কোনো অক্ষরের মাখরাজ পড়ার পরে কিভাবে মশ করবেন,
যে অক্ষরটা বলবেন সেই অক্ষরটা নিয়ে বলবেন কাপ 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 কপ কপ কপ, এরকম না। যে মাখরাজটা এখানে লেখা আছে দেখবেন, দেখার পরে সেই অক্ষরটা শুরুতে একটা হামজা নিয়ে আসবেন এবং সেই অক্ষরটা উম সাকিন করে দেবেন। সাকিন, তাহলে হামজা জাবার আলা। তাহলে জিমের মাখরাজ পড়ি। জিমের মাখরাজ কি? জিমের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিমের মাঝখান তার বরাবর উপরের তালুতে লাগবে। তাহলে হামজা জিম যাবার আজ, আজ। তাহলে জিমের মাঝখান আবার উপরের তালুতে লাগছে, লেগে উচ্চারণ হচ্ছে আজ। আমি ধরুন আপনার বলছি যে জিমের মাখরাজটা উচ্চারণ করে দেখান তো, আপনি বলছেন জিম, জিম, প্রসেস ভুল। এই প্রসেসে উচ্চারণ করা যাবে না। কিভাবে উচ্চারণ করবেন? সঙ্গে সঙ্গে আপনার মাথায় চলে আসবে জিমটা সাকিন করে দেবো, জিমের শুরুতে একটা হামজা নিয়ে আসবো, জাবার আলা, হামজা জিম যাবো আজ্জে। এই যে উচ্চারণ করার নিয়ম বলে দিলাম, এই নিয়মে প্রত্যেকটা অক্ষর আমাকে মশ করতে হবে। যে কটা মাখরাজ আজকে আমরা পড়বো সেই অক্ষর কটা নিয়ে আমরা মশ করবো। আচ্ছা, আজকের আমরা পড়ি, চলেন। প্রথম নম্বর মাখরাজ, প্রথম নম্বর মাখরাজ হলো হামজা আর হা। হামজা হা, আইন হা, গইন খ, এই যে ছটা অক্ষর, এই ছটা অক্ষরের মাঝখান মানে মাখরাজ হলো গোলা দিয়ে হয়, গোলা। আর গোলার শুরু ভাগ আছে, মাঝখান আছে, শেষ আছে। গোলার শুরু বুকের দিক থেকে শুরু হয়। বুকের দিকে যে খালা অংশটা আছে আমাদের এখানে, যে গলার শুরুতে যে খালা আছে, যেখানে উট জবাই করার জন্য যে ছুরি চালানো হয়, যে নরম জায়গাটা এখানে, ওই জায়গাটা গলার শুরু, তার একটু উপরে মাঝখান, তার উপরে এখানে আমাদের এই জায়গাটা শেষ। তাহলে গলাটাকে তিন ভাগ করেন, গলার শুরু, মাঝখান, শেষ। গলার শুরু ভাগ থেকে উচ্চারণ হয় হামজাহা। হামজাহা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়। আর কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয় আইন হা। আর কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। এখন এর উচ্চারণ করার জন্য আমরা যদি মশ করি বলবো, ধরুন গইনটা আমি মশ করবো, তাহলে গইনটা সাকিন করে দিয়ে শুরুতে হামজা নিয়ে আইবো আগ। হালাকের শেষ ভাগ হতে উচ্চারণ হচ্ছে কিনা, এখান থেকে আমার উচ্চারণ হচ্ছে না আগ, আগ। দেখবেন একটা খেসখেসানি মতো আওয়াজ হচ্ছে, আগ, আগ। আচ্ছা, খটা দেখেন আখ, আখ। গলার শুরু শেষ ভাগ হতে উচ্চারণ হবে, তাহলে খ। দেখবেন একটা মানে খসখসে মতো লাগছে আপনার গলায়, আখ, আখ। তাহলে ভাববেন আপনার খ উচ্চারণ হচ্ছে। আচ্ছা, দু নম্বর মাখরাজ আইন হা। আইন হার মাখরাজ কি? হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয় আ। গলার মাঝখান, একদম গলার মাঝখান আ। গলার মাঝখানে আপনি হাত দিয়ে দেখেন আ, আপনার গলায় যদি আইনটা লাগছে তাহলে ভাববেন আইনের উচ্চারণ হচ্ছে। আচ্ছা, হা, বড় হা, আহ। একটা হাওয়া বেরিয়ে আসবে গলার মাঝখান থেকে, আহ, আহ। এটা বড় হা। আর প্রথম যে মাখরাজটা হলো হামজা হা, এটা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়। যেমন আপনি গলার শুরুতে এখানে হাত দিয়ে দেখেন তো, আহ, আহ। তাহলে আপনার হাতে দেখবেন নড়ছে, আপনার হাতে ধাক্কা দিচ্ছে, তার মানে হার মাখরাজটা আদায় হচ্ছে, আহ, আহ। আর বড় হা হলে আহ, গলার মাঝখান থেকে। আর ছোট হা হলে আহ, আহ, একদম গলার শুরু থেকে। এই যে মাখরাজ গুলো আমি মুখস্থ করব, করার পরে প্রত্যেকটা অক্ষরের শুরুতে হামজা এনে আমি মশ করব, সেই জায়গা থেকে আমার অক্ষরটা উচ্চারণ হচ্ছে। এবার কোরআন পড়ার সময় যখন আপনি বারবার মশ করবেন, দেখবেন অটোমেটিক্যালি সেই যে অক্ষরের মাখরাজ যেখান থেকে, যে অক্ষর যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকেই উচ্চারণ হচ্ছে। 4 নম্বর মাখরাজ হলো কফ। কফের মাখরাজ হলো জিভের গোড়া, একদম জিভের গোড়া উপরে তালুতে লাগবে, আপ, আপ। শুরুতে একটা হামজা নিয়ে আসবেন আর কফটাকে সাকিন করে দেবেন। জিভের গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ দেয় 2 নক্তলা কফ। 5 নম্বর মাখরাজ হলো কাফের। কাফ কোথা থেকে উচ্চারণ হয়? ওই জিভের গোড়ায় থেকে একটু সামনের দিকে সরে আসতে হবে, সামান্য সামনের দিকে, মাঝখানে নয়, একটু সামনের দিকে সরে এসে ওইটা উপরের তালু থেকে লেগে উচ্চারণ হবে কাফ। এটা এখানে লিখেছে, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। তাহলে কি উচ্চারণ করতে হবে? আক, আক। তখন কফ ছিল গোলার জিভের গোড়া উপরের তালু, আক। তখন একটা কলগোলা আওয়াজ হচ্ছিল। আর তার একটু সামনের দিকে সরে এসে উপরে তালুতে লাগলে আর আওয়াজ হবে না, কিন্তু একটা ছোট্ট হাওয়া বেরিয়ে আসবে, আক, আক। এটা হলো কাফের মাখরাজ। আর 6 নম্বর মাখরাজ হলো
আপনার জিম শিন ইয়া, এটা কি? জিভের মাঝখান তার বরাবর উপরের তালু। তাহলে জিভের গোড়া তার বরাবর উপরের তালু কফ, তার থেকে একটু সামনের দিকে সরে এসে কাফ, তার থেকে একদম মাঝখানে চলে এসে জিম শিন ইয়া। এবং জিম মস করবো কি আজ, শিন মস করবো আশ। শিনের মধ্যে তাপাসি আছে, আওয়াজটা মুখের মধ্যে পুরো ছড়িয়ে যাবে, আশ। আর ইয়া হলো আই, আওয়াজটা ধরে নিতে হবে, আই। দেখবেন জিভের মাঝখান সব উপরে তালুতে লেগে উচ্চারণ হচ্ছে, আজ, আশ, আই। এই ছটা মাখরাজ আমরা আজকের মশ করবো। ছটা মাখরাজ অক্ষর পড়ছে কটা? 6, 3, 9, 10, 11টা। এই 11টা অক্ষর নিয়ে আমরা মশ করবো। প্রত্যেকটা অক্ষরের শুরুতে হামজা নিয়ে আসবো এবং যে অক্ষরটার মাখরাজ আদায় করব সেই অক্ষরটাকে সাকিন করে দেবো। দেওয়ার পরে আমরা এরকম ভাবে এই 6টা মাখরাজ মশ করব। এবং কালকের ক্লাসে আমি শুনবো, এগুলো মুখস্থ রাখতে হবে, যে গলার মাঝখান থেকে কি উচ্চারণ হয়, গলার শুরু থেকে কি হয়, গলার শেষ থেকে কি হয়, জিভের গোড়া উপরে তালুতে লেগে কি হয়, জিভের গোড়া থেকে একটু সামনে সরে এসে উপরের তালুতে লেগে কি হয়, জিভের মাঝখান থেকে উপরে তালু লেগে জিভের মাঝখান উপরে তালুতে লেগে কোন কোন অক্ষর উচ্চারণ হয়। এই জিনিসটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে সেই অনুযায়ী মশ করতে হবে। মশটা করার নিয়ম কি? শুরুতে হামজা নিয়ে আসবেন, সেই অক্ষরটাকে সাকিন করে দেবেন, দিয়ে বারবার পড়বেন। আচ্ছা, কিছু বলবেন? আচ্ছা, কিছু বলবেন? আজকে আলী ভাই ভালোভাবে শুনে নাও। তুমি শোনাও ভালো করে যেন না। নাহলে বাংলাদেশ ভালো চলে যাবে, নেপাল ভালো চলে আরে, যাবে। ঝগড়া করে সকালবেলা লাভ আছে কি? সেই তো বেকার কেউ চা খাওয়াবে না, নিজের টাকায় চা খেতে হবে, বেকার ঝগড়া করলাম। তো এই যে মাখরাজ বোঝালাম, মাখরাজের উচ্চারণ করার নিয়ম বোঝালাম, আশা করি আপনাদের বুঝে এসছে না? যে অক্ষরটা সব থেকে বড় জিনিস এটা, যে অক্ষরটা উচ্চারণ করার জন্য মশ করবেন সেই অক্ষরের শুরু থেকে হামজা নিয়ে আসতে হবে। হামজা নিয়ে এসে তারপরে যে অক্ষরটা উচ্চারণ করবে সেটা সাকিন করে দিতে হবে। যেমন জিমের মাখরাজ, যদি বলি সাহানুর ভাই আপনি জিমের মাখরাজ বলেন তো, তাহলে বলবেন জিমের মাখরাজ হলো জিবের মাঝখান উপরের তালু, যেমন আজ। শিলের মাখরাজ বলেন তো আচ্ছা। রফিকুল ভাই, বলতে হবে কি? যে জিবের মাঝখান উপরের তালুতে লেগে উচ্চারণ হয়, যেমন আশ। কেন শিন জিম এরকম ডাইরেক্ট বললে কিন্তু আদায় হবে না। কেন শিন লিখতে গেলে শিন ইয়ানুন তিনটে অক্ষর জড়িয়ে আছে, তাহলে কার মাখরাজ বলছেন আপনি? ওই জন্য মশ করার সময় পুরো দেখিয়ে দিতে হবে, হামজা শুরুতে নিয়ে এসে ওটা সাকিন করে, এটা যেন মাথায় থাকে। যেমন বলছি আজহার ভাই আপনি গয়নের মাখরাজ বলেন তো, তো বলতে হবে গয়নের মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু থেকে বা গলার শুরু থেকে, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। শুরু এদিক শেষ এদিক গুলো, এটা শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। তো যেমন আগ, আখ। তো এইরকম ভাবে আপনাদেরকে উত্তর দিতে হবে। এগুলো গ্রুপে শোনানোর জিনিস নয়, এগুলো মস্কের জিনিস। অনেক অনেক বেশি করে কি করতে হবে, চলতে ফিরতে রাস্তায় যাচ্ছি, একটা মাখরাজ মুখস্থ করলাম, যে জিভের মাঝখান তার বরাবর উপরে তালুতে লেগে উচ্চারণ হয় জিম শিন ইয়া। জিভের মাঝ, অত মানে শুদ্ধ ভাষা বইয়ের ভাষা না মুখস্থ করে এটাও তো করা যায়। জিভের মাঝখান উপরে লেগে উচ্চারণ হয়, ব্যাস, একদম সোজা ভাষা একদম। জিভের মাঝখান উপরে উপরে লেগে উচ্চারণ হয় জিম শিন ইয়া। চলি রাস্তায় চলতে চলতেও মশ করা যায়, আজ, আশ, আই, আজ, আশ, আই। এটা নিয়ে আমি 10 বার মশ করলাম, ব্যাস। এই রাস্তায় চলতে চলতেও মাখরাজ নিয়ে মশ করা যায়। এগুলো বই নিয়ে বসে পড়ার জিনিস নয়। যে হামজা হা আইনা গয়েন ক, গলার মাঝখান থেকে শুরু থেকে শেষ থেকে 6টা অক্ষর উচ্চারণ হয়। শুরুতে কি? হামজা হা, মাঝখানে কি? আইন হা, শেষে কি? গয়েন খ, ব্যাস। এটা বলতে হবে না যে কণ্ঠনালী, বলে দেন না বাংলা ভাষায় ভাই, বা বাংলা একদম সোজা বাংলা ভাষায় বলেন, গলার ভালো। শুরু থেকে উচ্চারণ হয়, গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। ব্যাস, হয়ে গেল। হুজুর নিচের দিক থেকে শেষ ধরবো তাই তো গলার, মানে নিচের না দিক শেষ, মিডল, তারপরে উপর। না, নিচের দিকে আমাদের এই বুকের দিক থেকে যে গলাটা শুরু হচ্ছে, এটা হলো গলার শুরু অংশ। আর যত উপরে উঠবে মাঝখান, তার উপরে উঠলে শেষ।
বুকের দিক থেকে গলাটা যারা শুরু না এইদিকে, এই দিকটা হলো শুরু ভাগ, তারপরে মাঝখান, তারপর শেষ, উপরের দিকে শেষ। জি। আচ্ছা, এখন আমরা পড়বো তাকতি নাম্বার 5। তাকতি নাম্বার 5 হলো হুরুফে লিন। লিন শব্দের অর্থ হলো নরম। লিন মানে হলো নরম, মানে কিছু হুরুফ আছে, কিছু হরফ, কিছু অক্ষর আছে, তাদেরকে নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া যায় না, নরম আওয়াজে পড়তে হয়। যেমন হুরুফে মাদ্দা আমরা 6টা পড়লাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া যাবার, খাড়াজের উল্টো পেশ, এগুলোকে টান দিয়ে পড়তে হয়। কিন্তু হুরুফে লিন এদেরকে নরম আওয়াজে পড়তে হয়। সেটা কি কি অক্ষর, নরম আওয়াজে কার কার পড়তে হয় এটা দেখি। হুরুফে লিন হলো দুটো, একটা হলো ওয়াও আর একটা হলো ইয়া। ওয়াউলিন, ইয়ালিন, যাকে বলা হয় ওয়াউলিন, ইয়ালিন। তাহলে আমরা কি করছি, তাকতির নাম্বার 5 হুরুফে লিন। হুরুফে লিন কয় প্রকার? 2 প্রকার, একটা হলো ওয়াউলিন, একটা হলো ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে আজকে পড়বো, ইয়ালিন কাকে বলে আগের দিনে পড়বো। কেন আজকের মাখরাজ দিয়েছি, একসাথে দেওয়ারই কথা ছিল, এটা সরল জিনিস, দেবো দেবো না কেন? মাখরাজ আছে যেহেতু, মাখরাজ নিয়ে একটু মশ করতে হবে। পিছন থেকে কারের অনুশীলন পড়ানো ছেড়ে আছে এখন, কারের 3টে, কারের 4টে এখনো বাকি আছে, কারের 2টো, ওগুলো দিতে হবে। একটা কাজ প্রথম ওটাই মোকাম্মল করবেন যেটা পিছনে ছেড়ে আছে। তারপরের কাজ হলো একটু মাখরাজ নিয়ে সারাদিনে মশ করবেন। এক জায়গায় বই নিয়ে বসে আর মাখরাজ নিয়ে মশ করার দরকার নেই। চলতে ফিরতে, রাস্তায় ঘুরতে ফিরতে মাখরাজ নিয়ে সারা জীবন মশ করতে হয়। অনেক মাওলানা আছে, যেটা মানে পরিষ্কার ভাষায় বলে দিই, মাওলানা হয়ে গিয়েছে, তবুও তার কোনো না কোনো অক্ষরের এখনো পর্যন্ত উচ্চারণের সমস্যা আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন মাখরাজ নিয়ে মস্কের দিন শেষ নেই। শুধু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এই প্রসেস অনুযায়ী আপনারা বরাবরই মেহনত করতে থাকবেন। অনেক কারি সাহেব আছে, তারা কারি সাহেব, কিন্তু অনেক অক্ষরের উচ্চারণ এখনো পর্যন্ত যে জায়গা থেকে হওয়া দরকার তার সেই জায়গা থেকে হচ্ছে না, সাইড থেকে হচ্ছে। তো এটা কোনো মানুষ বলতে পারবে না যে আমার একদম শুদ্ধ আল্লাহর ওলি হয়ে গেছে, বলতে পারবে না। সারা জীবন মশ করে 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 যেতে হবে, আমার মৌত পর্যন্ত শিখে শিখে যেতে হবে, শুদ্ধ করে করে যেতে হবে। প্রসেসটা শিখে নেন, এই প্রসেস অনুযায়ী আপনি, প্রসেস জানা থাকলে মেহনত করে যেতে পারবেন। যে দেখি হুজুর যে মাখরাজটা পড়েছিল, মাখরাজের নিয়ম বলেছিল, আমার জিমটা সেই জায়গাতে উচ্চারণ হচ্ছে কিনা। জিমের মাখরাজটা দেখলেন, জিমটা বারবার উচ্চারণ করে করে দেখলেন, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক অক্ষর হচ্ছে না, সেই অক্ষরটা নিয়ে সব অক্ষর উচ্চারণ হয়, হয়তো 2-1টা অক্ষরের সমস্যা হয়, যেমন দদ, এই দদটার উচ্চারণটা হতে চায় না। বাকি অনেক অক্ষর আছে, সেগুলো না মাখরাজ পড়ালেও আপনাকে এমনি বলে দিলে আহ আহ বলেন তো হয়ে যাচ্ছে। অনেকের আছে আইনটার সমস্যা হয়, বলার মাঝখানে নিয়ে যেতে পারে। তো কিছু কিছু অক্ষরের আছে সমস্যা হয়, বাকি কিন্তু এমন নয় যে সব অক্ষরের সমস্যা আছে। যেমন নুন, কারের সমস্যা হয় না, আন, এটা সকলে উচ্চারণ করতে পারে, আমজা নুন যেমন আন, সমস্যা হয় না। কিছু কিছু অক্ষর আছে সমস্যা হয়, বাকি ওগুলো মশ করতে করতে এসে যায়। তারপরের কাজ কি, যেটা এই ওয়াউলিনের পড়া দিচ্ছি, এই পড়াটা তৈরি করা। তাহলে 3টে কাজ দিচ্ছি, একটা হলো পিছনে যা ছেড়ে আছে সেগুলো কমপ্লিট করা। আজহার ভাই যদি না জানে, আবু তৈয়ব ভাই ঝগড়া করছিলেন, বুঝিয়ে দেবেন। আপনাকে বলছিলেন না ভালো করে শুনে নেন, উনিও যদি না শুনে ভালো করে পড়া যায়নি, দেখেছেন, বুঝতে পারেন না বলে। আজহার ভাই অন্যকে পড়া দিয়েছি। আবু তৈয়ব ভাই একটু ফোন টোন করে মাঝে মাঝে আজহার ভাই একটু স্মরণ করে দেবেন যে এই পড়া আছে। তাই হবে হুজুর। আচ্ছা, ফোন করে আমাকে মাঝে মাঝে। জি আজারউদ্দিন ভাই আসাম থেকে চা নিয়ে এসছে, জিজ্ঞাসা করেন একবার। জিজ্ঞাসা করলে চা তো। খানি। আচ্ছা, টাইম বেশি নেই, একটা যেহেতু নতুন জিনিস বুঝিয়েছি, ওখানে একটু টাইম ইনভেস্ট হয়েছে, এই জিনিসটার দিকে একটু ফোকাস দিই। আচ্ছা, হুরুফে লিন দুটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াউলিন আর ওয়াও মাদ্দা একই রকম দেখতে, কিন্তু পার্থক্য কি জানেন? ওয়াও মাদ্দার মধ্যে পড়ে এসেছি, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াউলিনের মধ্যে হলে ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যেমন হামজা ওয়াও জাবার আউ, এখানে টানে আউ। বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ। আর ওখানে পড়ে এসেছি কি, হামজা ওয়াও পেশ উ, ওখানে পেশ ছিল, আর এখানে জাবার আছে। তাহলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার যদি থাকে ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে ওয়াও মাদ্দা। আরেকটা খেয়াল রাখতে হবে যে ওয়াও মাদ্দা হলে একালিফ টান আছে, আর ওয়াও লিন হলে টান নেই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
চলেন পড়েন, লালচাঁদ ভাই পড়েন তো প্রথম লাইনটা। জি। পড়েন, হামজা, হামজা ওয়াও জাবার আউ। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খা ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, আচ্ছা, তারপরের লাইনটা জাল আজার ভাই পড়েন। যে জাল অও জবর যাও, র অও জবর রও, জ ওয়ালা জ অও জবর যাও, যা যা সিন জ, অও জবর এটা হলো যাও, জ, ত, জ, আর র, যা, এই দুটো খেয়াল রাখবেন। যাও অও জবর যাও, সিন অও জবর সাও, সিন অও জবর সাও, صاد অও জবর সাও, দদ অও জবর দাও, ত অও জবর তয় তও। আচ্ছা, মোসাদুল হক ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোসাদুল হক ভাই, মাখরাজ জিনিসটা পড়িয়েছি, ভিডিওর শুরুতে রেকর্ডিং করা আছে, দেখে নেবেন। আপনি অনেক পরে এসেছেন, ওই জন্য মাখরাজটা পুরো আপনার জি ছেড়ে যাবে। হুজুর, আমার একটু মিস হয়ে গেছিল, একটু সরি হুজুর। হুম। জ ও জবর জও, আইন ও জবর আও, গইন ও জবর গও, ফা ও জবর ফাও, কফ ও জবর ক, কৌ। কফ কফ ও জবর কও, কফ ও জবর কও, লাম ও জবর লাও, কফের পরে কিন্তু এটা মিম। কাপ, আপনার দুটোই কফ কফ হয়ে গেল যেন লাগছে। এটা কফ আর এটা কাপ, তাহলে কাপ হওয়া যাবে হ্যাঁ, কাউ। কাও, আর কফ ও জবর কাও। আজকে যেমন আপনারা বললেন, কফের মাকড়া জীবের গোড়া উপরের তালু, আর কাপের মাকড়া জীবের গোড়া থেকে একটু সামনের দিকে সরে এসে উপরের তালুতে লেগে উচ্চারণ। তাহলে দুটোর মাকড়াজ কিন্তু আলাদা, দুটোর উচ্চারণ আলাদা, খেয়াল রাখতে হবে। জি হুজুর। এটা আবার পুরো হয়, এটা লাম বারিক। ক, মুখ গোল করে পড়তে হয়, কাটা মুখ বারিক করে পড়তে হয়, কা। চলেন। ক অবজার্ভার কও, আর কাপ অবজার্ভার কাও, লাম অবজার্ভার লাও, মিম অবজার্ভার মাও, নুন অবজার্ভার নও, হা অবজার্ভার হাও, হামজা অবজার্ভার ও, ইয়া অবজার্ভার ওয়াও। নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাউ, ও অবজার্ভার হামজা ও, ওয়াও জবর আউ। হা হাউজা অবজার্ভার হামজা অবজার্ভার আও, আর ইয়া ইয়া ওয়াও অবজার্ভার জবর ইয়াও, ইয়াউ। ইয়া অবজার্ভার ইয়াও। মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আছে না, জি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউ, ওখানে কি আছে, ইয়া ওয়াও জি জবর ইয়াউ, মিম জের মি, ইয়াও। ইয়াউমিদ্দিন ওখানে আছে, ইয়াউমি। তো এই জি ইয়ালিন আছে। হুজুর, জিজ্ঞাসা করছিলাম, জি বলেন। বলছি এখানেও অক্ষরের টানগুলা কি প্রতিটা অক্ষরে দিতে হবে, না এমনি নরম ভাবে পড়তে হবে পুরোটা? না, অক্ষরের টান সারা জীবন অক্ষরের টানেই থাকবে, উচ্চারণ করার সময় তখন আর থাকবে না। হুম। জি হুজুর। আমার যখন ওয়াউলিনের উচ্চারণ করব তখন নরম আওয়াজ, আর যখন যে অক্ষরের যে টানটা আছে সেই টানটা তো দিতে হবে। যেমন হামজা টান নেই, তাহলে হামজা টান দেবো না, ওয়াওটা তিনালে টান আছে, তিনালে টান দেবো। হামজা, ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, মানে একালি টান, ওটা তিনালে টান, এটা টান দিয়ে তারপরে জাবার লাগিয়ে যখন উচ্চারণ করব তখন আর টান নেই। জি, বুঝতে পেরেছেন মুস্তাদুল ভাই? জি হুজুর, মানে যখনই যখনই জবর লাগাবো তারপরে টানটা ছেড়ে দিতে হবে। জি হামজা ও জবর, হামজা ও জবর ও, জি, বা ও জবর বাও, ওয়াওটা তিনালি তা টান আছে। ও জবর তাও। ও এর টানটা ছেড়ে যাচ্ছে, ওয়াওটাও তো তিন আলিফ টান আছে না, হ্যাঁ ওয়াও। হ্যাঁ, জি জি। আচ্ছা, আমার সাথে সাথে এবারে একটা কাজ করেন,
এর ইজরাটা মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, সবাই বলেন, জোরে জোরে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন সুজাত ভাই পড়েন প্রথমটা, মিউট করেন। আউফি, ওয়াও সাকিন ডান দিকে যাবার, বানান করেন, একে, জি হুজুর। বানান করেন, বানান। হামজা ওয়াও জাবার আউ, ফাজের ফি, আউফি। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আউফি। চলেন রফিকুল ইসলাম পড়েন। হা হাউ জবর হাউ, লাম জবর লা, হাওলা। অউ সাকিনের ডান দিকে যাবার এসে, এটা অউলিন, অউলিনকে নরম সুরে তাড়াতাড়ি করতে হয়। লামের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারকা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাওলা। রাজিউল ভাই পড়েন। এরপরে পড়বো হচ্ছে কি বলছেন রফিকুল ভাই? রাজিউল ভাই পড়েন। বিসমিল্লাহিররহমানিররহিম। জবর সৌ, মিম পেশ মৌ, মিম পেশ মৌ, সৌমু, সৌমু। ও সেকেন্ড ডান দিকে যাওয়ার আসছে, একে অলিন বলে। অলিনকে সর্বদা নরম সুরে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপর পেশ এসছে, এটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সৌমু। আচ্ছা, সাহানুর আলম ভাই পড়েন। সৌফা, তিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সৌফা। ওয়াসাকিলের ডান দিকে জবর আছে, ইয়াকে ওয়াউলিন বলে, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সাউফা। চলেন ওয়াসিফুর রহমান ভাই পড়েন। জি হুজুর। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। কাপের ডান দিকে জবর আছে, ওয়াও জবরটা সাকিনের ডান দিকে যাবার আছে, ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াও জবরটা লিন বলে। ওয়াওলিন বলে। ওয়াওলিনের পড়াকে তাড়াতাড়ি নরম আওয়াজে করতে হয়। ওরে সায়ের উপরে জবর আছে, জবরটা হলো হারকা, হারকাতে পড়া টান দেওয়া নিষেধ।
রয়ের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের উপর টান দিয়ে আনিসেন। মানে কাউসার। চল ইসমাইল ভাই পড়েন। শিন আলিফ জবর সা, র ওয়াও পেশ রু, সারু, হা পেশ হু, সারুহু। এখানে শিন সিনের আলিফ নেই, আর র ওয়াও জাবার আছে। র ওয়াও পেশ হলে রু হয়, আর র ওয়াও জাবার হলে কি আর রউ হয়, রউ। রও, খেয়াল করে পড়তে হবে সারো, তো। জি জি। শিন আলিফ, সিন জবর সা, সিন জবর সা, র ওয়াও পেশ রু, সারু, র ওয়াও ওয়াও পেশ হু, পেশ নেই ভাই, আমার দেখে পড়েন। র ওয়াও জাবার আছে, জাবারের পেশ এখনো চিনতে র পারছেন না? র ওয়াও জবর রাও, হুম। সারাও, হা পেশ হু, সারাহু, সারাউহু। সারাউহু। হুম। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি ওয়াউলিনকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, বিনা টানে পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সারাউহু। সার, সারাউ, সা টান হয়ে যাচ্ছে, আমরা সারাউহু। সারাউ। আজকার আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কুমি, কৌ কৌ। ইয়া ইয়া কওমি, ইয়া খাড়া যাবার ইয়া, কফ অউ যাবার কউ, টান দিচ্ছেন কেন? কৌ। মিম, কফ অউ যাবার কউ, মিম ইয়ের মি। কেটে কেটে বানান ইয়া করেন, নাহলে কি এক্ষুনি কওমি, ঝাড় খাবেন, বুঝতে পারবেন দেখো। ইয়া কওমি, ইয়ার উপরে খা যাবার আছে, ইয়া, এটি আলিফ মাদ্দার সমতুল্য, এটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটিকে অউলিং বলে, এটিকে নরম আওয়াজে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমনটি ইয়া কওমি। চলেন আবু তৈয়ব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাও ওয়াদাতু, মিন ও জবর মিন, ও জবর মাও, হামজা উল্টা পেশ উ, মাও উ, দাল জবর দা, মাও উ দা, তা পেশ তু, মাও উ দা তু। ওয়াও সাকিনের ডান দিকে জবরকে অলিন বলে, অলিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। হামজার উপর উল্টা পেশ চলে ও মাদ্দা সমতুল্য, তাই উল্টা পেশকে এক খালি পরিমাণ টান দিয়ে করতে হয়। ডালের উপর জবর আছে, জবরটি হলো হঠাৎ, হঠাৎ পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর পেশ আছে, পেশটি হলো হালকাত, হালকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাও ও দা তু, দা টান হয়ে যাচ্ছে, মাউ উ দাতু। মাও উ দা তু, মাও উ দা খেয়াল রাখবেন, এবার যখন পড়া শোনাবেন গ্রুপে, তু। উচ্চারণ যেন আগে হয়, তারপরে বানান, তারপরে ইজরা। উচ্চারণ যেন আগে হয়, তারপরে বানান, তারপরে ইজরা। এই যে ধাঁচ শুরু হয়ে গিয়েছে, যে কাজটা বুধবার দিয়েছিলাম, আপনারা শনিবার পর্যন্ত মেহনত করে গ্রুপে শুনিয়েছেন, যে প্রথমে বানান নয়, প্রথমে উচ্চারণ, তারপরে বানান, তারপরে ইজরা। এই জিনিসটা যেন বরাবরই চলে। কেউ গ্রুপে এরকম পড়া শোনাবেন না যে হামজা আওয়াজ আবার আউ ফাজের ফি আউফি। প্রথমে বলে নিতে হবে আউফি, তারপরে করতে হবে উচ্চারণ, তারপরে করতে হবে বানান, বানান তারপরে করে ইজরা, তারপরে যেমন বলে ফের আবার উচ্চারণ। এবারে আপনার প্রথমবারে ডাইরেক্ট হচ্ছে না, তাহলে আপনি মেহনত করে নেন। আপনি মেহনত করে প্রথমে উচ্চারণ করেন, তারপরে বানান, তারপর